পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক পর্যালোচনা সভা সম্বন্ধে কি বললেন রায়না 1 পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। উনি বেশ কয়েকদিন থেকেই আমাকে যেটা বলছিলেন যে রায়না নির্বাচিত যারা প্রধান উপপ্রধান পঞ্চায়েতের যারা সদস্যা পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি থেকে কর্মাধ্যক্ষ এবং সদস্যা এদেরকে নিয়ে এবং আধিকারিকদের নিয়ে বসে রায়না কোন কোন জায়গা হচ্ছে কিছু উন্নয়ন করা যায় এবং এখানে কি কি সমস্যা আছে সেগুলো হচ্ছে যে জানার কারণেই উনি এখানে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর একটা হচ্ছে যে ক্লাবের আমন্ত্রণে রায়না এসেছিলেন, কিন্তু হচ্ছে যে এখানে দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বা এই কোনোভাবেই উনি হচ্ছে যে এখানে সময় দিতে পারেননি বিভিন্ন কাজে থাকার মধ্য দিয়ে। সেই সময় একটানা হচ্ছে যে সংসদ চলছিল, তার মাঝে 1-1.5 ঘন্টার জন্য রায়না উনি এসেছিলেন। তো রায়নাতে প্রচারের সময় যখন উনি এসেছিলেন তখন বিভিন্ন মানুষের সহযোগিতা এবং বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ততা উনি লক্ষ্য করেছিলেন এবং সেই সময় উনি আমাকে বলেছিলেন যে বামদা রায়নাতে কিন্তু মনে হচ্ছে অনেক ভোটে লিড করবে। উনি যেটা ভেবেছিলেন সেটা নির্বাচনের রেজাল্টে কিন্তু দেখা গেল যে এত চাপ, নানা রকম বিজেপির কৌশল সমস্ত নস্যাৎ করে দিয়ে রায়নার জনগণ হচ্ছে যে আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার সাথে সাথে হচ্ছে যে যারা এলাকায় কাজকর্ম করছে দলীয় কর্মীরা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতি যারা নির্বাচিত সভাপতি সহ তারা যৌথভাবে হচ্ছে যে দলের সংগঠনের কাজটা করেছে এবং মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছে এবং নির্বাচনে তার প্রতিফলন করেছে এবং একটা ব্লক একটা অঞ্চল বাদ দিয়ে 8টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বাদ দিয়ে কম বেশি 31,000 ভোটে লিড করেছে। এবং এতে করে উনি খুবই আপ্লুত যে উনি প্রথমেই আমাকে বললেন যে রায়নাতে আমি এটাই ভেবেছিলাম যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, তাতে করে আমি যে বিশ্বাস রায়না 1 নম্বরের প্রতি ছিল সেটা হচ্ছে যে ভোটের রেজাল্টের মাধ্যমে সেটাই আমরা দেখলাম। তারপর থেকে উনি এখানে আসবো করে অনেক সময় আসতে পারছেন না, সংসদ চলেছে বললাম প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্যান্য জায়গাতেও হচ্ছে যে ওনাকে যেতে হচ্ছে, 7টা বিধানসভা ওনার নির্বাচন ক্ষেত্র। সেই জায়গা থেকে আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এবং হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে যে প্রশাসনিক বৈঠক করলেন এবং এখানে কি কি সমস্যা আছে সেটা তিনি জানলেন, কোনগুলো এই মুহূর্তে করার দরকার সেটাও তিনি দেখলেন এবং এখানে চিকিৎসা ব্যবস্থা যে হসপিটাল আছে সেই হসপিটাল নিয়েও অনেক ভাবনা চিন্তা উনি করলেন এবং ওনার মুখ থেকেই যে অনেকগুলো হসপিটাল সম্পর্কে যেটা বেরিয়ে এলো যে ওখানে যে পরিষেবাটা পাওয়ার দরকার সেই পরিষেবাটা হচ্ছে যে ঠিক ততটা পাচ্ছেন। সেই জন্য উনি নিজে দেখছেন, তিনি তো নিজে একজন ডক্টর, স্বাভাবিকভাবে ওনার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি এবং হসপিটাল ব্যাপারটা উনি অনেকটাই জোর দিলেন। হসপিটালে অনেকগুলো ঘর যেগুলো মানুষ থাকার মতো অবস্থায় নেই সেগুলো কিভাবে রিপেয়ার বা নতুন করে রং টং করে বা সেটা ব্যবহার করার যোগ্য হয় সেটাও যেমন করলেন। রাস্তাঘাট, সেচ, হ্যাঁ, এবং গরিব মানুষের বিভিন্ন সেটা তো বলেছে। মানে হসপিটালে কিছু কেমন হচ্ছে যে অভিযোগগুলো কেমন হচ্ছে যে অভিযোগগুলো হয়েছে আমি জানি না। তো তাতে করে উনি যেটা বললেন যে ওখানে সাধারণ মানুষ কিছু ওনাকে সেটা উনি গোটাটাই আলোচনা করলেন। বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির আধিকারিকরা ছিলেন, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা, পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত কর্মদক্ষরা ছিলেন। সবাই কার সঙ্গে আলোচনা করে উনি যেটা বুঝলেন যে রায়না হসপিটালে মানে অনেকটা আরো হচ্ছে যে ওখানে পরিষেবা পাওয়ার জন্য আরো কিছু কিছু মেশিন বা কিছু কিছু কাজ ওখানে করার দরকার সেটা উনি ভেবেছেন। ভেবে সেটা হচ্ছে যে উনি লিখে নিয়ে গেলেন এবং পরবর্তীকালে হচ্ছে যে পঞ্চায়েতগুলোর সম্পর্কে হচ্ছে যে প্রধানদের কাছে উপপ্রধানদের কাছে জানলেন, পঞ্চায়েত সমিতিও জানলেন। ওনার যে মানে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে যে মানে রেখে কাজকর্ম তো করতে হবে। একা রায়না 1 নম্বর ব্লকেই সব টাকা উনি খরচ করতে পারেন। 7টা বিধানসভার কথা ভেবেই উনি হচ্ছে যে রায়না বহু প্রকল্পগুলো উনি দেখলেন, যেটা উনি ভালো বুঝবেন সেটা করবেন। রায়নার একটা সব থেকে বেশি যে সমস্যা, এখানে সুগন্ধি ধান যেটা খাস ধান এখানে চাষ হয়, সেই ধানটা আপনিও বললেন যে সাংসদকে জানালেন যে এই ধানের দাম পাচ্ছে না, কেন্দ্র সরকার দিতে করছে আর কিন্তু দাম বাড়ছে না। সেই বিষয়েও
তার কাছে আর্জি করলেন এবং তিনি সংসদে জানাবেন বললেন। গত বছরে এই গোবিন্দভোগ ধান রায়নায় বিখ্যাত, রায়না বিধানসভা, রায়না একদিন নয়, রায়না বিধানসভা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে গোবিন্দভোগ চাষে হচ্ছে বিখ্যাত রায়না বিধানসভা। সেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে গোবিন্দভোগ চাষটা এখানে চাষিরা করে থাকে, যেটা অন্যান্য ব্লকে হয় না, হয় কম বেশি খণ্ডঘোষে হয়, কিন্তু বর্ধমান উত্তরে যে বহু ধান চাষ হয়, বলছি ভাতা, বর্ধমান উত্তর, মঙ্গলকোট, এই সমস্ত কেতুগ্রাম, সেখানে কিন্তু এই ধানের চাষটা হয় না গোবিন্দভোগ। তো গোবিন্দভোগ চাষ করার ফলে চাষিরা একটা লাভজনক জায়গা থাকতো, এবং এই চালটা হচ্ছে বিদেশে যেত, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে ও আরো অন্যান্য রাষ্ট্রে যেত। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতি এমন ভাবে হচ্ছে যে চেপে ধরেছে পশ্চিমবাংলাকে, তার মধ্যে অনেকগুলো বিষয় বলা যায়। কেন্দ্র কিভাবে পশ্চিমবাংলা সরকারটাকে বেকায়দা ফেলার জন্য, পশ্চিমবাংলা সরকারটাকে হচ্ছে যে বিভিন্ন বিপদে ফেলার জন্য যে সমস্ত কৌশল তারা গ্রহণ করছে, সবটাই কিন্তু ফ্লপ। 21 সালের নির্বাচনে পুরো ফ্লপ, তারপরও বারবার করছে। তারপর 24-এ মানুষ বুঝিয়ে দিয়েছে যে এখানে হচ্ছে যে একটা সাম্প্রদায়িক দলের কোনো মানে অস্তিত্ব নেই। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন, পশ্চিমবাংলার মানুষ আজকে যেটা ভাবে ভারতবর্ষের মানুষ তার পরদিন ভাবে। এটা তো প্রথম থেকে শুনে এসছি আমরা ছোটবেলা থেকে। তো তাতে করে কেন্দ্রীয় সরকার বিশেষ করে পশ্চিমবাংলায় রায়না বিধানসভা যে ধান, যেটা হচ্ছে যে চাষ হয় গোবিন্দভোগ, সেটা পুরো বাইরে না যাওয়ার কারণে প্রত্যেকটি চাষি কিন্তু হচ্ছে যে চাষের লস হচ্ছে। সেটা ওনাকে বললাম, উনি সেটা সংসদে তুলবেন, সংসদে তোলার পর তারপর হয়তো উনি ওনার বক্তব্য বলবেন, আমরা আমাদের বক্তব্য বললাম চাষি হিসেবে। হ্যাঁ, এটা চাষিদের অনেক ক্ষোভ। একসময় রায়না গোবিন্দভোগ চাষটা প্রত্যেকটি জমিতে হতো, এবার আমরা দেখলাম যে কয়েকটা জায়গায় গোবিন্দভোগ বাদ দিয়ে হচ্ছে যে আপনার লাল সোনা ধান।